ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট। আবারও আমি তোমাদের জন্য এই যে 1000টা এমসিকিউ সিরিজ করাচ্ছি, সেই 1000টা এমসিকিউ সিরিজের আজ হচ্ছে ক্লাস নাম্বার 5। এর আগে আমি 4টা ক্লাস করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত তোমরা যারা 4টা ক্লাস দেখোনি তারা দেখে নাও, কারণ মিসলেনিয়াস পরীক্ষা দিতে যাওয়ার আগে এই 1000টা এমসিকিউ অবশ্যই তোমরা কমপ্লিট করে যাবে। আমি আশা রাখছি এই 1000টা এমসিকিউ যদি তোমরা পড়ে যাও, দেখবে এই মিসলেনিয়াস পরীক্ষা বা ডাব্লিউবিসিএস মেন পরীক্ষা তোমাদের জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে, এবং সেখানে পঞ্চায়েত বা ডাব্লিউবিপি কেপি এগুলো তো তোমার আরো অনেকটা কাজে আসবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি 5 নাম্বার ক্লাস। 4টা ক্লাস করিয়ে দিয়েছি, আবারও বলছি 4টা ক্লাস যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু 4টা ক্লাস দেখে নাও। চলে আসো, তাহলে 80 পর্যন্ত আমাদের হয়েছিল, আজকে আমরা কিন্তু 81 থেকে করাবো। 81 নাম্বার কোশ্চেন কি বলছে? বলছে হু ইন্সপায়ার দ্য সংসদ আদর্শ গ্রাম যোজনা। তাহলে সংসদ আদর্শ গ্রাম যোজনার পিছনে অনুপ্রেরণা কি? তাহলে কাকে অনুপ্রেরণা করে এই প্রকল্পটি চালু করা হয়েছিল? এই প্রকল্পটা চালু করা হয়েছিল, মনে রাখবে, মহাত্মা গান্ধীকে অনুপ্রেরণা করে। ঠিক আছে, এবারে প্রশ্ন পড়ে যে কত খ্রিস্টাব্দে এটা চালু করা হয়েছিল। মনে রাখবে এটি চালু করা হয়েছিল 2014 খ্রিস্টাব্দে। 2014 খ্রিস্টাব্দ মানে বুঝতেই পারছো, সেই সময় নরেন্দ্র মোদী তিনি কিন্তু প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তাহলে মনে রাখতে হবে। এবং আর একটা কোশ্চেন, টাফ কোশ্চেন পড়ে, যে এই যে তোমার সংসদ আদর্শ গ্রাম যোজনা, এই সংসদ আদর্শ গ্রাম যোজনা কার জন্মদিন উপলক্ষে বা জন্মবার্ষিকী উপলক্ষে চালু হয়েছিল? মনে রাখবে জয়প্রকাশ নারায়ণ। ঠিক আছে, জাস্ট মনে রেখে নাও যে জয়প্রকাশ প্রকাশ নারায়ণ, জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রকল্পটা কিন্তু চালু করেছিলেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 2014 খ্রিস্টাব্দে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরেরটায় আমরা এসে যাই। বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচটিটিপি? এইচটিটিপি পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট। দেখো পরীক্ষায় কিছু কিছু কোশ্চেন বারবারই আসে এবং দেখবে মানে রিপিটেড অনেকবার কিন্তু আসে, সেটার মধ্যে হচ্ছে এইচটিটিপি। তো এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। এবং তোমরা অনেক সময় দেখতে পাবে যে এইচটিটিপিএস শুধু একটা এস যুক্ত হয়ে যায়, এইচটিটিপিএস একটা এস যুক্ত হয়ে যায়, তখন তার ফুল ফর্ম কি হবে? তাহলে শুধু মনে রাখবে সেমই থাকবে। কেমন না, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র অ্যাড হয়ে যাবে কি না, যখনই এস হয়ে গেল তখনই শুধু অ্যাড হয়ে যাবে কি সিকিউর। ঠিক আছে, সিকিউর, এই জাস্ট মনে রাখবে। তাহলে এইচটিটিপিএস সেম, শুধু একটা জিনিস অ্যাড হয়ে গেল এর সঙ্গে, কি, এই সিকিউর। এস এর জন্য কি অ্যাড হলো? সিকিউর। প্রচুর ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তোমরা কমেন্টে জানাবে ডাব্লু 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 এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম কি? প্রচুর পরীক্ষায় আসে, তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের কিছুদিন আগেই, মানে 1-2 দিন আগেই তোমাদের করিয়েছি যেগুলো ফুল ফর্ম, সেগুলো একটু বলে দিচ্ছি। তোমরা কিন্তু কমেন্টে লিখবে, আমি লিখছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ইউআরএল, ইউআরএল এর ফুল ফর্ম আমি তোমাদের বলে দিয়েছি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। পরীক্ষায় আমি বলেছি ইম্পর্টেন্ট এইচটিএমএল, এইচটিএমএল, এইচটিএমএল এর ফুল ফর্ম আসে। এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ প্রচুর ইম্পর্টেন্ট। আর আমরা কি দেখলাম? এইচটিটিপি না হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাই দেখো একদম সেম টাইপের, শুধুমাত্র এখানে এম এবং এল এর জন্য কিন্তু চেঞ্জ হলো। এম এ কি বললাম? মার্কআপ, আর এল এ কি হলো? ল্যাঙ্গুয়েজ। এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। এবং দেখবে আরো অনেক তোমাদের আমি বলেছি যে ফুল ফর্ম আরো হয়তো পরবর্তীতে আমি যখন করাবো এই সিরিজটা তখন দেখবে আরো নতুন নতুন আমি বলবো। থাক আজকে এতটাই। আচ্ছা, এরপর দেখো বলছে হু পেন্টেড ইন মেমোরিয়াম ডেডিকেটেড টু ব্রিটিশ ওমেন ডিউরিং দ্য রিভল্ট অফ 1857। তাহলে 1857 যে যুদ্ধ, বিদ্রোহ, মানে সিপাহী বিদ্রোহ মানে 1857 সালের বিদ্রোহের সময় ভারতে ব্রিটিশ মহিলাদের জন্য নিবেদিত ইন মেমোরিয়াম চিত্রটি কে এঁকেছিলেন? তাহলে মনে রাখবে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জোসেফ নোয়েল প্যাটন।
ঠিক আছে, কোশ্চেনটা একটু টাফ, কারণ এটা ইন জেনারেলি তোমরা পড়ো না, ঠিক আছে। এই জন্য আমি বলছি যে সিরিজে কিছু এমন কোশ্চেন পাবে যেগুলো মিসলেনিয়াসকে বেস করে, দেখবে এই কোশ্চেনটা একটু টাফ, বাট দেখবে মিসলেনিয়াস পরীক্ষায় কিন্তু আসতে পারে, কারণ মিসলেনিয়াসে এত সহজ সহজ কিন্তু আসবে না। প্রশ্ন কি কি পড়ে? 1857 যুদ্ধ থেকে প্রচুর প্রশ্ন আসে। 1857 যে যুদ্ধকে প্রথম প্রশ্ন আসবে যে প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছিলেন, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট, এই কথাটি কে বলেছিলেন? মনে রাখবে ভিডি সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বিনায়ক দামোদর সাভারকার 1857 সালের যে যুদ্ধ, সেটাকে প্রথম স্বাধীনতা যুদ্ধ তিনি কিন্তু বলেছিলেন, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট তিনি কিন্তু বলেছিলেন। আচ্ছা, এই যে সেই সময়, এই যে 1857 যুদ্ধের সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিল? না, ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1857 যে যুদ্ধ হয়, এবারে প্রশ্ন পড়ে কোনখান থেকে কে লড়াই করেছিলেন, বা 1857 যুদ্ধের প্রথম শহীদ কে? ঠিক আছে, প্রথম শহীদ মনে রাখবে, প্রথম শহীদ যদি বলা হয় তাহলে কিন্তু মনে রাখবে মঙ্গল পান্ডে। ঠিক আছে, মঙ্গল মঙ্গল পান্ডে, মঙ্গল পান্ডে মনে রাখবে, প্রথম তিনি কিন্তু শহীদ হয়েছিলেন। 1857 যুদ্ধটা কোথা থেকে প্রথম শুরু হয়েছিল? মনে রাখবে ফার্স্ট শুরু হয়েছিল কিন্তু ব্যারাকপুর। ব্যারাকপুর, অনেক সময় ব্যারাকপুর কিন্তু অপশনে থাকে না, তখন মনে রাখবে মিরাট অপশনে কিন্তু থাকবে। ক্লিয়ার? তাহলে মেরুট, মেরুট এই অপশনে এই দুটোর মধ্যে যে কোনো একটা, ব্যারাকপুর থাকবে নাহলে মিরাট হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। আচ্ছা, এবার আমি বলি যে কিছু কিছু জায়গা থেকে যে কোথা থেকে কে যুদ্ধ লড়াই করেছিল, মানে 1857 যে যুদ্ধটা, সেটা মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লিডার ছিল। যেমন প্রশ্ন হবে যে দিল্লি থেকে কে ছিল, মনে রাখবে দিল্লি থেকে ছিল বাহাদুর শাহ দ্বিতীয়। দ্বিতীয় বাহাদুর শাহ মনে রাখবে দিল্লি থেকে তিনি কিন্তু লড়াই করেছিলেন। প্রশ্ন আসবে কানপুর থেকে কে করেছিল? কানপুর থেকে নানা সাহেব। ঠিক আছে, তাহলে বললাম কি দিল্লি, দিল্লি থেকে বাহাদুর শাহ দ্বিতীয়, বা বাহাদুর শাহ, বাহাদুর বাহাদুর শাহ দ্বিতীয়, বাহাদুর শাহ দ্বিতীয় মনে রাখবে দিল্লি থেকে লড়াই করেছিলেন। কানপুর থেকে কে করেছিলেন? কানপুর থেকে তো মনে রাখবে কানপুর থেকে নানা সাহেব। ঠিক আছে, নানা সাহেব তিনি কিন্তু লড়াই করেছিলেন। প্রশ্ন আসবে লখনৌ থেকে কে করেছিল? লখনৌ, লখনৌ মনে রাখবে লখনৌ থেকে যেটা লড়াই করেছিলেন তিনি হচ্ছে বেগম হজরত মহল। বেগম, বেগম হজরত, হজরত, হজরত মহল, বেগম হজরত মহল। প্রশ্ন আসবে যে ঝাঁসি থেকে কে লড়াই করেছে? ঝাঁসি তো সবাই পড়তে বলতে পারবে তোমরা, ঝাঁসি, ঝাঁসি রানীকে লক্ষ্মীবাই বলা হয়, তাই তো? তাহলে লক্ষ্মীবাই, 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 তাই তো, ঝাঁসি থেকে লক্ষ্মীবাই। প্রশ্ন আসবে বিহার থেকে কে লড়াই করেছিল? বিহার, বিহার থেকে কে ছিল? না, বিহার থেকে ছিল কুনওয়ার সিং, কুনওয়ার সিং। আমি এগুলো যে লিখলাম, দেখবে পরীক্ষায় এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দেখো 1857 বিদ্রোহ আমরা দেখলাম দিল্লি থেকে, দেখো দিল্লি সেই সময় মুঘল সম্রাট, তাহলে বাহাদুর শাহ টু আছে, তাহলে বাহাদুর শাহ দ্বিতীয়। কানপুর থেকে নানা সাহেব, লখনৌ থেকে বেগম হজরত মহল। ঠিক আছে, ঝাঁসি থেকে বললাম ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এবং বিহার থেকে কুনওয়ার সিং। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। এবং বললাম তোমাদের যে সেই সময় ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। কে বলেছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ? ঠিক আছে, প্রথম স্বাধীনতা, স্বাধীনতার যুদ্ধ, প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন না বিনায়ক দামোদর সাভারকার। পরীক্ষায় কিন্তু এগুলো আসে, প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরেরটা বলছে হোয়াট ইজ দ্য হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া, তাহলে ভারতবর্ষের হাইয়েস্ট পিক কি? আনাইমুদি, মাউন্ট এভারেস্ট, কামেট, কাঞ্চনজঙ্ঘা। তোমরা রাখবে এখানের অপশন অনুযায়ী কিন্তু তোমাকে কি নিতে হবে? কাঞ্চনজঙ্ঘা হবে। অ্যাকচুয়াল যদি উত্তর বলা হয় তাহলে কি হবে? না কেটু। ভারতবর্ষের হাইয়েস্ট পিক কেটু হবে। যদি কেটু না থাকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস যদি কেটু না থাকে, যেহেতু কেটুর মানে অথবা গডউইন অস্টিন আর কি, যেটা গডউইন অস্টিন মানে বুঝতেই পারছো গডউইন অস্টিন কোথায় অবস্থিত, যেহেতু এটা পিওকেতে অবস্থিত তাই একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে। যদি দেখো যে এই গডউইন অস্টিন অপশনে উত্তর নেইনি, তাহলে কি আসবে? এই কাঞ্চনজঙ্ঘা। দ্বিতীয়ত মনে রাখবে কাঞ্চনজঙ্ঘা থাকবে। ঠিক আছে, যদি কাঞ্চনজঙ্ঘাও না থাকে, যেহেতু এটা তোমার ভারতবর্ষ এবং নেপাল বর্ডারে থাকে, তাহলে কিন্তু মনে রাখবে নন্দা দেবী হবে।
নন্দা দেবী। তাহলে ভালো করে মন দিয়ে শুনো, যদি প্রশ্ন আসে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অবশ্যই করবে কি কেটু, যদি এখানে কেটু অপশন নেই। দ্বিতীয় অপশন কি থাকবে, কাঞ্চনজঙ্ঘা, দেখো এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দিয়েছে। 3 নাম্বার অপশন যেটা এন্টায়ারলি ইন ইন্ডিয়া, মানে এই হাইয়েস্ট পিকটা বলছে ভারতবর্ষের হাইয়েস্ট পিক যেটা সম্পূর্ণভাবে ভারতবর্ষে অবস্থিত, সেটি মনে রাখবে নন্দা দেবী। নন্দা দেবীটা কিন্তু এন্টায়ারলি ভারতবর্ষের মধ্যে কিন্তু আছে সম্পূর্ণভাবে, ঠিক আছে, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। ইউকে আমি শর্টকাটে লিখলাম উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত। এবারে আমরা একটু দেখে নাও যে আনাইমুদি, মনে রাখবে আনাইমুদি যেটা আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এবং মনে রাখবে এটি হচ্ছে দক্ষিণ ভারতের, ঠিক আছে, দক্ষিণ ভারতের, দক্ষিণ ভারতের হাইয়েস্ট পিক, দক্ষিণ ভারতের হাইয়েস্ট হাইয়েস্ট পিক, পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট। আচ্ছা একটু তোমাদের আমি বলে দিই, যদি বলা হয় ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক তাহলে কি হবে, মনে রাখবে এই মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট যেটা সেটি মনে রাখবে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক, ঠিক আছে, ওয়ার্ল্ড হাইয়েস্ট পিক, ওয়ার্ল্ড হাইয়েস্ট হাইয়েস্ট পিক, পুরো পৃথিবীর মধ্যে হাইয়েস্ট পিকের নাম কি, সেটি হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটি কোথায় অবস্থিত, নেপালে অবস্থিত, নেপাল, 8848.86 মিটার, তাই তো। আচ্ছা এবারে প্রশ্ন আসবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, চলে আসবে ওয়েস্ট বেঙ্গল থেকে কি কোশ্চেন আসবে, আমাদের ভারত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে কি সান্দাকফু, ঠিক আছে, সান্দাকফু। প্রশ্ন আসবে দক্ষিণবঙ্গের, যেমন আমরা দেখলাম দক্ষিণ ভারতের হাইয়েস্ট পিক, ঠিক একই রকম আসবে দক্ষিণবঙ্গের হাইয়েস্ট পিক কি, দক্ষিণবঙ্গের হাইয়েস্ট পিক আমি শর্টকাটে লিখছি, তো মনে রাখবে এইচপি মানে হাইয়েস্ট পিক আর কি, শর্টে লিখলাম। দক্ষিণবঙ্গের যদি হাইয়েস্ট পিক বা সর্বোচ্চ শৃঙ্গ, মনে রাখবে গোর্গাবুরু, গোর্গাবুরু। তাহলে দেখো কত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আলোচনা করলাম। তাহলে 1 নাম্বার প্রথম প্রশ্ন, যে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কেটু বা গড ইউনিভার্সিটি, নো ডাউট, কোনো ডাউট নেই। যদি দেখবো যে কেটু বা গড ইউনিভার্সিটি না থাকে, কোনটা নেব, কাঞ্চনজঙ্ঘা নেব। যদি কাঞ্চনজঙ্ঘাও না থাকে, কারণ থাকবে না, কন্ট্রোভার্সি আছে, কন্ট্রোভার্সি কি আছে না, এটা হচ্ছে যেহেতু নেপাল এবং ভারতের বর্ডারে আছে তাই কন্ট্রোভার্সি। K2 যেটা পিওকে মানে কি পাকিস্তান এবং ভারতের বর্ডারে আছে, মানে পিওকে তে আছে, তাই তো, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তাহলে এখানে কন্ট্রোভার্সি আছে। যদি বলা হয় এন্টায়ারলি ইন ইন্ডিয়া, মানে পুরোপুরি ভাবে ভারতের ভূখণ্ডে অবস্থিত, সেটি হচ্ছে নন্দাদেবু, ঠিক আছে, হাইয়েস্ট পিক যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। এবারে আমি কি বললাম যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, এটা আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ওয়ার্ল্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মাউন্ট এভারেস্ট। ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। দক্ষিণবঙ্গের, আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম গোর্গাবুরু। এগুলো কিন্তু সব পরীক্ষা আসে। চলো নেক্সট আমরা দেখে নিই, বলছে নেম দ্য ফার্স্ট সুপারফাস্ট ট্রেন অফ ইন্ডিয়া। তাহলে আমাদের ভারতবর্ষের প্রথম সুপারফাস্ট ট্রেন কোনটি, আমাদের ভারতবর্ষের ফার্স্ট সুপারফাস্ট ট্রেন মনে রাখবে ডেকান কুইন, অপশন সি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউবিসিএস এ আসা প্রশ্ন। এবং ডেকান কুইনটা কোথা থেকে কোথা, না মুম্বাই থেকে, মুম্বাই থেকে পুনে, এটা কিন্তু মুম্বাই থেকে পুনে কিন্তু যাতায়াত করে। এবং যেটা 1930 সালে কিন্তু, 1930 সালে কিন্তু এটা ফার্স্ট প্রথম কিন্তু চলেছিল, ঠিক আছে, 1930 সালে। তোমরা কমেন্টে জানাবে যে আমাদের ভারতবর্ষে প্রথম, ঠিক আছে, আমাদের আমাদের ইন্ডিয়াতে, আমাদের ইন্ডিয়াতে প্রথম যাত্রীবাহী ট্রেন, ঠিক আছে, ট্রেন বলতে যাত্রীবাহী ট্রেন কবে চলেছিল, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাত্রীবাহী ট্রেন কবে চলেছিল, তোমরা কিন্তু কমেন্টে জানাও, প্রচুর পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে ইন্ডিয়ার প্রথম ট্রেন যেটা সেটা মুম্বাই থেকে থানে, এবার তোমরা কমেন্টে জানাবে যে কবে চলেছিল, ঠিক আছে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় কিন্তু এসেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথা তোমরা কমেন্টে জানাবে, আর কবে চলেছিল ট্রেনটি। আচ্ছা, দ্য রার রিজিয়ন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন অফ হুইচ কান্ট্রি, এই যে রার রার, তাই তো, রার রিজিয়নটা মনে রাখবে এটি হচ্ছে তোমার জার্মানির, জার্মানির মনে রাখবে এটা হচ্ছে রার রিজিয়নটা। এবারে দেখো আমরা কিন্তু ওই রার মানে ওই যে জার্মানির মানে যেখানে প্রচুর পরিমাণে মিনারেলস আছে, ঠিক আছে, জার্মানির এই জার্মানিতে রার রিজিয়নে প্রচুর পরিমাণে মিনারেলস এর জন্য ফেমাস। তাহলে আমাদের ভারতবর্ষের রার কাকে বলা হয়, পরীক্ষায় এসেছে।
যদি বলা হয় রার অফ ইন্ডিয়া, মন দিয়ে শুনো, ঠিক আছে, রার অফ ইন্ডিয়া, রার অফ ইন্ডিয়া, তখন কিন্তু দেখবে তিন ধরনের অপশন কিন্তু পাবে। এক নম্বর অপশন পাবে দামোদর ভ্যালি, দামোদর ভ্যালি, এটা করবে ফার্স্ট চয়েস থাকবে, এটা দামোদর ভ্যালি। কখনো কখনো দামোদর ভ্যালি থাকে না, কি থাকে না ছোটনাগপুর মালভূমি অঞ্চল, ছোট নাগপুর, ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি অঞ্চল, ঠিক আছে, ভূমি অঞ্চল, অঞ্চল, এটাকেও মনে রাখবে, এখানেও প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায়, যে কারণে এটাকেও কিন্তু বলা হয় রার অফ ইন্ডিয়া। আবার কখনো কখনো দেখতে পাবে দুর্গাপুরকে বলা হয়, ঠিক আছে, দুর্গাপুর, কারণ দুর্গাপুরটা ইন্ডাস্ট্রিয়াল ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে, দামোদর ভ্যালির মধ্যেই পড়ছে। তাহলে এই যে দেখো যেগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার ঘুরিয়ে আসে, তাহলে কিন্তু সবগুলোই কিন্তু সঠিক এখানে। বাট ফার্স্ট চয়েস আমি কি বলেছি, রার অফ ইন্ডিয়া, তখন দামোদর ভ্যালি। যদি দামোদর ভ্যালি না থাকে কি করবো, ছোটনাগপুর মালভূমি অঞ্চল থাকবে, ছোটনাগপুর মালভূমি অঞ্চল না থাকলে কি থাকবে, দুর্গাপুর থাকবে। তাহলে দেখো আমরা যেমন পড়ি যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, ম্যানচেস্টার, ঠিক আছে, এবারে যে ম্যানচেস্টার, ম্যানচেস্টার, এই যে ম্যানচেস্টার ম্যানচেস্টার বলছি, এটা অ্যাকচুয়াল না, যেমন আমরা দেখলাম এটা রাডটা জার্মানির, তাহলে ম্যানচেস্টার কোথাকার না লন্ডনের, ঠিক আছে, লন্ডনের যে ম্যানচেস্টার শহর আছে সেই ম্যানচেস্টারের সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে। এবার প্রশ্ন হবে ভারতবর্ষের ম্যানচেস্টার কাকে বলা হয়, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। যদি বলা হয় ভারতের ম্যানচেস্টার, ভারতের, ঠিক আছে, ভারতের, আমি শর্টে লিখছি কিন্তু ভারতে, তখন মনে রাখবে আহমেদাবাদকে বলা হয়, আহমেদাবাদ, আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। প্রশ্ন হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, দক্ষিণ ভারতের, ঠিক আছে, দক্ষিণ ভারতের মনে রাখবে কোয়েম্বাটুরকে বলা হয়, কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, যেটা বুঝতে পারছো আহমেদাবাদ মানে গুজরাটে অবস্থিত, এটি হচ্ছে তোমার তামিলনাড়ুতে অবস্থিত। আচ্ছা, প্রশ্ন হবে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, উত্তর ভারতের, ঠিক আছে, উত্তর ভারতের ম্যানচেস্টার মনে রাখবে কাকে বলা হয়, কানপুরকে বলা হয়, কানপুরকে বলা হয়। পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট তিনটাই কিন্তু তাহলে রার বললাম কার সঙ্গে তুলনা হয়েছে, জার্মানির রারের সঙ্গে, আর ম্যানচেস্টার এই যে লন্ডনের যে ম্যানচেস্টার শহর আছে লন্ডন, ঠিক আছে, লন্ডনের ম্যানচেস্টার শহরের সঙ্গে তুলনা করে এই আহমেদাবাদকে বলা হচ্ছে, কারণ বুঝতে পারছো ওখানে প্রচুর পরিমাণে কাপড় তৈরি হয়, তাই তো, তোমরা সবাই জানো যে আহমেদাবাদটা কাপড় তৈরির জন্য ফেমাস। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বুক অন আর্কিওলজিক্যাল এক্সকেভেশন রিটেন বাই আর্নেস্ট ম্যাকিউ, ঠিক আছে, তাহলে আর্নেস্ট ম্যাকিউ এর যে প্রত্নতাত্ত্বিক বিষয়ে লেখা বই কোনটি, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, ফার্দার এক্সকেভেশন অ্যাট মহেঞ্জোদারো, ফার্দার এক্সকেভেশন অ্যাট মহেঞ্জোদারো, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে মনে রাখবে এই আর্নেস্ট ম্যাকেও, ইনার কিন্তু আরো একটি বই পরীক্ষায় এসেছে, সেটি হচ্ছে এটা আর্লি ইন্দাস সিভিলাইজেশন, তাহলে এটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অ্যানাদার বুক, এটা কিন্তু আরো একটা তিনারই আছে অ্যানাদার বুক, অ্যানাদার বুক, অন্য একটি বই মনে রাখবে, প্রশ্ন এসেছে এরকম যে আর্লি ইন্দাস সিভিলাইজেশন ইজ দ্য বুক অফ, দিয়ে সেখানে অপশন দুটো তিনটা চারটা থাকবে, তার মধ্যে মনে রাখবে তোমাদেরকে নিতে হবে কি আর্নেস্ট ম্যাকেউ, এবং আর্নেস্ট ম্যাকেউ কার উপরে না আর্কিওলজিক্যাল এক্সকেভেশনের উপরে লেখা একটি বই, সেটা হচ্ছে ফার্দার এক্সকেভেশন অ্যাট মহেঞ্জোদারো। এবং তোমরা সবাই মহেঞ্জোদারো সম্বন্ধে অনেক ইনফরমেশন তোমরা জানো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যারা আমার ব্যাচে পড়েছো নিশ্চয়ই তোমরা হয়তো কানেক্ট করতে পারছো যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমি তোমাদের একদম ডিটেলস পড়িয়েছি। দেখো এগুলো পড়তে গেলে একটু কি করতে হয়, চ্যাপ্টারটাকে ডিটেলস পড়তে হয়, তাহলে কি হয় না পরপর করে মাইন্ডে আসতে থাকবে। যেমন মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো থেকে কি কি আসে স্যার, না মহেঞ্জোদারো থেকে প্রথম প্রশ্ন আসবে যে এটি কে আবিষ্কার করেছিল, আমি তোমাদের একটা ট্রিক্স বলেছিলাম যে আর, তাই তো, তাহলে মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু আবিষ্কার করেছে। এবং মহেঞ্জোদারোতে তোমরা পাবে কি না গ্রেট বাথ, তাই তো, গ্রেট গ্রেট বাথ, গ্রেট বাথ, ঠিক আছে, এই যে বিশাল স্নানাগার কোথায় লক্ষ্য করা যায়, ঠিক আছে, এই মহেঞ্জোদারোতে কিন্তু লক্ষ্য করা যায়, এবং অনেক আরো কিছু আছে আমি পরে বলবো। চলো নেক্সট আমরা দেখে যাই পরের বিষয়টি কি আছে। 88 নাম্বার কোশ্চেন বলে অন হুইচ ডেট
ইজ কনস্টিটিউশন ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া? তাহলে সংবিধান দিবস প্রথম আগে জানতে হবে, সংবিধান দিবস কাকে বলে। ঠিক আছে, সরি, সংবিধান দিবসটা কবে পালন করা হয়? সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর। 26শে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়। কেন পালন করা হয়? তোমরা সবাই জানো 26শে নভেম্বর 1949 সালে আমাদের সংবিধান কি হয়েছিল? না গ্রহণ করা হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল। ঠিক আছে, তাহলে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দ্বারা আমাদের সংবিধানকে কি করা হয়েছিল? গ্রহণ করা হয়েছিল এই ডেটে। তাই এই ডেটটাকে সম্মান জানানোর জন্য 2015 সাল থেকে, কবে না 2015 সাল থেকে পালন করা হয় কি না কনস্টিটিউশন ডে। 2015 সাল থেকে সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর। 26শে জানুয়ারি 1950, মনে রাখবে এই ডেটটিতে আমাদের সংবিধানকে কি করা হয়েছিল? না কার্যকর করা হয়েছিল, শুধু অ্যাডপ্ট নয়। ঠিক আছে, এখানে ইনঅ্যাক্ট হয়েছিল, ইনঅ্যাক্টেড, বা কখনো কখনো পাবে কেম ইনটু ফোর্স বা কেম ইনটু বিন। ঠিক আছে, কেম ইনটু ইনটু ফোর্স, ফোর্স মানে কার্যকর হয়েছিল, বা কেম ইনটু বিন। ঠিক আছে, মানে কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল। পরীক্ষায় কিন্তু এসেছে, আমাদের জানতে হবে, প্রচুর ইম্পর্টেন্ট। নেক্সট, পরের প্রশ্ন বলছে এক্সেসিভ কার্ভেচার অন অফ দ্য আই লেন্স লেড টু হুইচ ডিফেক্ট অফ ভিশন? আচ্ছা, বলছে চোখের লেন্সের অতিরিক্ত বক্রতা সেটিকে কিসের দিকে পরিচালিত করে? তো মনে রাখবে সেটি মায়োপিয়া। তোমাদের একটু বলে দিই আমি। মায়োপিয়া হলে প্রশ্ন হয় যে কোন লেন্স ব্যবহার করা হয়। মায়োপিয়া যদি রোগ হয়, সেখানে আমরা জানি, বলেছিলাম তোমাদের, মনে করো যারা আমার ব্যাচে পড়েছো নিশ্চয়ই মনে করতে পারছো যে মাইকেভ, আমি এটা মনে রাখতে বলেছিলাম যে মাইকেভ মানে মায়োপিয়া হলে কনকেভ লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, কনকেভ, কনকেভ মানে কি না অবতল। ঠিক আছে, অবতলটা দেখতে কেমন? এই যে এইরকম, এটি হচ্ছে অবতল। ঠিক আছে, এটি হচ্ছে লেন্সটা দেখতে এইরকম, এটি অবতল লেন্স, তাই তো? তাহলে এরকম লেন্স অবতল লেন্স, বুঝতে পারছো? তাহলে দেখো এই যে লেখা আছে যে অতিরিক্ত বক্র, দেখতে পাচ্ছ পাকা বক্রতা। আচ্ছা, যদি বলা হয় হাইপারমেট্রোপিয়া হয়, তাহলে দেখো হাইপারমেট্রোপিয়া হলে কি হবে? কনভেক্স হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। কনভেক্স, কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, কনভেক্স লেন্স যেটাকে আমরা বলি উত্তল দর্পণ। উত্তল দর্পণটা কেমন দেখতে? না উত্তল দর্পণটা এই রকম টাইপের, উত্তল লেন্স, ওই দর্পণ নয়, উত্তল লেন্সটা কিন্তু এই রকম টাইপের দেখতে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তল লেন্স, এই যে দেখতে পাচ্ছ এটি। ঠিক আছে, এটি, এটি হচ্ছে উত্তল লেন্স। তাহলে দেখো এটা লেন্সে দেখলাম উত্তল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স। তাহলে এগুলো পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা উত্তল অবতল। নেক্সট, পরের প্রশ্ন, তাহলে বাইল ইজ সেক্রেটেড, ঠিক আছে, বা বাইল মানে বাইল মানে হচ্ছে পিত্ত, পিত্ত কোথা থেকে নিঃসৃত হয়? দেখো দুটো প্রশ্ন আসে, পিত্ত কোথায় জমা হয়, কোথা থেকে নিঃসৃত হয়? পিত্ত নিঃসৃত হয় যদি বলা হয়, মনে রাখবে সেটি হচ্ছে লিভার থেকে। লিভার মনে রাখবে পিত্ত কিন্তু নিঃসরণ করে। বাট প্রশ্ন আবার আসে, আচ্ছা তোমাদের একটু যখন একটা বললাম, তাহলে আরেকটা এখানে বলেই দিই। সেটা হচ্ছে এই যদি প্রশ্ন হয় যে যদি প্রেস বায়োপিয়া ডিজিজ কারো হয়, প্রেস বায়ো সরি প্রেস বায়োপিয়া, এই প্রেস বায়োপিয়া ডিজিজ যদি হয় তখন কি লেন্স ব্যবহার করা হবে? বাইফোকাল, বাইফোকাল লেন্স। কারণ যখন দুটো বললাম আরেকটা বলে দিই, কারণ পরীক্ষায় আসতেও পারে এটা। তাহলে হাইপারমেট্রোপিয়া হলে কনভেক্স লেন্স ব্যবহার করা হয়, প্রেস বায়োপিয়া হলে তোমার বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়, এবং মায়োপিয়া হলে বললাম মাইকেভ, মনে রাখবে, তাহলে মনে থাকবে, তাহলে কনকেভ লেন্স বা অবতল দর্পণ কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, এবার যেটা আসছিলাম, বাইল মানে পিত্ত। পিত্তটা আমরা দেখলাম যে কোথা থেকে উৎপন্ন হয়, না লিভার থেকে। এবার লিভারে অনেক কোশ্চেন কিন্তু আসে। প্রথম প্রশ্ন আসে যে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? ইউরিয়া মনে রাখবে, ইউরিয়া কিন্তু লিভারে উৎপন্ন হয়। প্রশ্ন হবে যে গ্লাইকোজেনকে, সরি গ্লুকোজকে, গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে জমা রাখে কে? গ্লাইকোজেন রূপে জমা রাখে কে? ঠিক আছে, জমা রাখে স্টোর রাখে। ঠিক আছে, মনে রাখবে এই লিভারই। তাহলে লিভারে অনেক কাজ আছে, প্রচুর কাজ, পরীক্ষায় কিন্তু বারবার আসে, মনে থাকবে। নেক্সট আমরা দেখে নিই, দেখো, এবং যদি বলা হয় এই বাইল কোথায় স্টোর হয়, বাইলটা কোথায় স্টোর হয়, জমা হয় কোথায়? মনে রাখবে এইখানে কিন্তু
ঠিক আছে, স্টোর স্টোর স্টোর, জমা হয়, জমা, জমা মনে রাখবে গল ব্লাডার, পিত্তথলিতে পিত্ত জমা হয়, বাট উৎপন্ন হয় লিভার। অনেকে ভুল করে দেয় যে পিত্তথলিতে কি করে দেয়, না বাইল উৎপন্ন হয় না, উৎপন্ন যদি বলে বা সেক্রেটেড বা যদি নিঃসরণের কথা বলে বলে তখন কিন্তু লিভার করবে, ভুল নাহলে কিন্তু হয়ে যাবে। পরীক্ষায় কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এটি। আচ্ছা, আরেকটা লিভার থেকে একটি প্রশ্ন আসে যে আমাদের দেহের মধ্যে সব থেকে লার্জেস্ট অর্গান কোনটি, ঠিক আছে, এটা মনে রাখবে, আমাদের সব থেকে লার্জেস্ট মানে বৃহত্তম গ্রন্থি আর কি, হ্যাঁ? বৃহত্তম গ্রন্থি, গ্রন্থি, ঠিক আছে, আমাদের দেহের মধ্যে বৃহত্তম গ্রন্থি বা গ্ল্যান্ড কোনটি, সেটি হচ্ছে লিভার, ঠিক আছে। গ্ল্যান্ড হচ্ছে মনে রাখবে আমাদের দেহের মধ্যে সব থেকে বৃহত্তম গ্রন্থি। পরেরটা আমরা দেখে নিই, দ্য আইডিয়া অফ লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন বড়ো ফ্রম হুইচ কান্ট্রি। তাহলে এই যে লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে এটা ফ্রেঞ্চ রিভলিউশন থেকে, ঠিক আছে, এটা ফ্রান্স থেকে কিন্তু নেওয়া হয়েছে, ফ্রান্স, ফ্রান্স থেকে, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আচ্ছা, এবারে দেখো বাকি যেগুলো দেখতে পাচ্ছ, ইউএসএসআর, রাশিয়া, রাশিয়া থেকে মনে রাখবে ফান্ডামেন্টাল ডিউটি নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি, ডিউটিস, তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস কোথা থেকে নেওয়া হয়েছে, রাশিয়া থেকে নেওয়া হয়েছে, পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্রিটেন থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে, সেটা তোমার জানো যে আমাদের পার্লামেন্টারি যে সিস্টেম, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এগুলো সব আছে। চলো নেক্সট আমরা দেখে নিই কি আছে পরের প্রশ্ন। বলছে থুম্বা ওয়াজ সিলেক্টেড অ্যাজ অ্যান আইডিয়াল প্লেস ফর রকেট লঞ্চিং ডিউ টু প্রেজেন্স অফ, তাহলে কিসের উপস্থিতির কারণে থুম্বাকে রকেট উৎক্ষেপণের জন্য আদর্শ স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছিল, মনে রাখবে এই থুম্বা প্লেসটা হচ্ছে ইকুয়াটোরিয়াল, তোমার ইকুয়াটোরিয়াল ইলেকট্রোজেট আর কি, হ্যাঁ? বুঝতে পারছো, ইকুয়াডারের কাছে থুম্বাটা অ্যাকচুয়াল লোকেটেড কোথায়, এটা লোকেটেড হচ্ছে কেরালাতে, কেরালা, তাহলে কেরালা, তাহলে ওইখান থেকে কিন্তু এটা লঞ্চ করা হয়, ঠিক আছে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 93টা, বলছে হুইচ আফ্রিকান কান্ট্রি ফার্স্ট ইন্ট্রোডিউস ম্যালেরিয়া ভ্যাকসিন, তাহলে ম্যালেরিয়া ভ্যাকসিন ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল ফর ফর চিলড্রেন অন অন ম্যালেরিয়া, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। এবার তোমরা কিন্তু এখান থেকে একটা কোশ্চেন তোমরা বলবে যে ম্যালেরিয়া ডে কবে সেলিব্রেশন করা হয়, ম্যালেরিয়া ডে কবে সেলিব্রেশন করা হয়, এবারে কোন কান্ট্রি, ঠিক আছে, আফ্রিকান কোন কান্ট্রি, মানে একবার দেখো ম্যালেরিয়া থেকে মালাই, তোমরা কিন্তু মনে রাখতে পারবে, মানে অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এবারে ম্যালেরিয়া থেকে কিছু ইনফরমেশন জানতে হবে, ঠিক আছে, ম্যালেরিয়া এর জীবাণুর নাম পরীক্ষায় কিন্তু আসে, এবং ম্যালেরিয়ার জীবাণুকে আবিষ্কার করেছিলেন রোলান্ড রস, ঠিক আছে, মনে রাখবে রোলান্ড রস, পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে রোলান্ড রস, রোনাল্ড রস, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং ম্যালেরিয়া অনেক ধরনের হয় তোমরা জানো, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম আছে, মনে রাখবে সব থেকে ডেঞ্জারিয়াস ম্যালেরিয়া কোনটি, সেটি পরীক্ষায় কিন্তু এসেছে, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম, প্লাসমো প্লাসমোডিয়াম, প্লাসমোডিয়াম ফ্যালসিপারাম, যেটা আমাদের ব্রেনকে অ্যাটাক করে, কাকে, ব্রেনকে অ্যাটাক করে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে ম্যালেরিয়া, ঠিক আছে, যদি অ্যানোফিলিস মশা কাউকে কাটে, অ্যানোফিলিস, অ্যানোফিলিস মশা, অ্যানোফিলিস মশা, এবারে মশা বলতে বুঝতে পারছো সবই স্ত্রী মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা, ঠিক আছে, স্ত্রী অ্যানোফিলিস মশা যদি কাউকে কাটে তার কি রোগ হবে, ম্যালেরিয়া রোগ হবে, ঠিক আছে, তাহলে মনে রাখবে এই স্ত্রী অ্যানোফিলিস মশা এটাই কিন্তু ওই ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে আর কি, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই দেখতে পাচ্ছ এখান থেকে একটা কোশ্চেন আছে যে আহ, কেনিয়া এবং নাইরোবি, তো মনে রাখবে, তো এই যে কেনিয়া, এটা হচ্ছে মনে রাখবে এর কেনিয়ার ক্যাপিটাল কিন্তু পরীক্ষা আছে, মনে রাখবে নাইরোবি, ঠিক আছে, জাস্ট একটু মনে রাখবে। পরে আমরা চলে যাই, বলছে হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট সাকসেসফুল কোঅপারেটিভ ফার্মিং সিস্টেম, তাহলে
কোন দেশের সবচেয়ে সফল সমবায় কৃষি ব্যবস্থা রয়েছে? সবচেয়ে সফল, তাহলে সবচেয়ে সফল মানে কৃষি ব্যবস্থা রয়েছে মনে রাখবে ডেনমার্ক। এবং ডেনমার্ক থেকে একটি কোশ্চেন পরীক্ষায় প্রচুর আসে, সেটি হচ্ছে, তোমরা নিশ্চয় জানো, এই যে ডেনমার্ক, এই ডেনমার্কে একটা কোশ্চেন আসে যে গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড 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 কার দখলে আছে? মনে রাখবে এই ডেনমার্কের দখলে আছে, ঠিক আছে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এটা লার্জেস্ট বদ্বীপ, সব থেকে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ড লার্জেস্ট, আচ্ছা দেখো, সেটা হচ্ছে না, আহ, বলছে গ্রিনল্যান্ডটা, এটা হচ্ছে মনে রাখবে ওয়ার্ল্ড লার্জেস্ট আইল্যান্ড আর কি, ঠিক আছে, আইল্যান্ড আর কি। তো এই মনে রাখবে ওয়ার্ল্ড লার্জেস্ট আইল্যান্ড সেটি হচ্ছে গ্রিনল্যান্ড। এটি কোথায় অবস্থিত? না মনে রাখবে এটা ডেনমার্কের দখলে কিন্তু আছে, ঠিক আছে, ডেনমার্কের দখলে আছে। পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা। চলো নেক্সট আমরা দেখে নিই। বলছে হুইচ লঞ্চ ভেহিকেল ওয়াজ ইউজ টু লঞ্চ চন্দ্রযান 2? তাহলে চন্দ্রযান 2 উৎক্ষেপণের জন্য কোন উৎক্ষেপণ যান ব্যবহার করা হয়েছিল? দেখো এবারে চন্দ্রযান 1, চন্দ্রযান 2, চন্দ্রযান 3 এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমি আগে বলি যে চন্দ্রযান 1, ঠিক আছে, তিনটায় আমি বলে দিচ্ছি কবে কবে লঞ্চ করা হয়েছিল। একটা হচ্ছে চন্দ্রযান চন্দ্রযান 1, চন্দ্রযান 1 মনে রাখবে 2008 সালে লঞ্চ করা হয়েছিল। চন্দ্রযান 2, চন্দ্রযান 2, চন্দ্রযান 2 লঞ্চ করা হয়েছিল মনে রাখবে 2019 সালে, 2019 সাল। তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে চন্দ্রযান 2 কবে লঞ্চ করা হয়েছিল? 2019 সাল, ঠিক আছে। প্রশ্ন আসবে চন্দ্রযান, ঠিক আছে 3, চন্দ্রযান 3, ঠিক আছে, চন্দ্রযান 3 কবে লঞ্চ করা হয়েছিল? মনে রাখবে 2023 সালে, 2023 সালে চন্দ্রযান 3, ঠিক আছে। এটা 2 এবং 3, তাহলে দেখো চন্দ্রযান 1 2008 সালে, চন্দ্রযান 2 2019 সালে, চন্দ্রযান 3 2023 সালে কিন্তু লঞ্চ করা হয়েছিল। এবারে একটু টাফ কোশ্চেন এসে যায়, কি রকম না কোন ভেহিকেলস এর মাধ্যমে লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে। দেখো একটু টাফ কোশ্চেন, বাট একটু মনে রাখতে হবে তোমাদের, জাস্ট কয়েকটা জিনিস বলছি তাহলে কিন্তু মনে থেকে যাবে। চন্দ্রযান 1 পিএসএলভি, C11, জাস্ট মনে রাখবে এটা C11, হ্যাঁ। আচ্ছা চন্দ্রযান 2 এর লঞ্চ ভেহিকেল কি ছিল? না এই দেখতে পাচ্ছ GSLV MK3M1, এই যে অপশন বি, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। একটু টাফ কোশ্চেন, বাট মনে রাখো পরীক্ষায় যেহেতু এসেছে মানে আগের অন্যগুলো আমাদের মনে রাখতে হবে। এবং দেখো চন্দ্রযান 3 এর লঞ্চ ভেহিকেল কি, যেটা পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, LMV, সরি LVM3M4, M4, ঠিক আছে। আবার বলছি LVM3M4, LVM3M4, LVM3, তাহলে M3M4, LVM3M4, জাস্ট এইটাকে মনে রাখো। তাহলে দেখো প্রথমটা দেখলাম PSLV, দেখো C11, PSLV C11। এটা দেখলাম কি না GSLV MK3M1, এবং এটাই দেখো LMV3, তারপরে তোমার M4। বাস এই তিনটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, লঞ্চিং এয়ার এবং এগুলো। তারপরে দেখো হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস কে গঠন করেছিলেন? তো জাতীয় কংগ্রেস গঠন করেছিলেন মনে রাখবে অ্যালান অক্টাভিয়ান হিউম। প্রশ্ন আসবে তিনি কত খ্রিস্টাব্দে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন? 1885 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দে প্রশ্ন আসবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে আইএনসির ফার্স্ট সেশন কোথায় হয়েছিল? ফার্স্ট সেশন, ফার্স্ট সেশন কোথায় হয়েছিল? তোমরা নিশ্চয়ই জানো অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল পুনে, ঠিক আছে। সেখানে প্লেগের কারণে কিন্তু ক্যান্সেল হয়ে যায়। দিয়ে কোথায় হয় না 1885 সালেই হয়েছিল বোম্বে গোকুলদাস তেজপাল কলেজে। তাহলে কোথায়? বোম্বে গোকুলদাস তেজপাল কলেজে কিন্তু হয়েছিল ফার্স্ট সেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। এবং সেই সময় ফার্স্ট সেশনের প্রশ্ন পড়ে প্রেসিডেন্ট কে ছিলেন, ঠিক আছে। প্রেসিডেন্ট মনে রাখবে এই উমেশ চন্দ্র ব্যানার্জি,
উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি। ঠিক আছে, উমেশ চন্দ্র ব্যানার্জি মনে রাখবে, তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, প্রথম প্রেসিডেন্ট। এবং তোমরা নিশ্চয়ই জানো যে টোটাল 72 জন ডেলিগেটস মেম্বার নিয়ে প্রথম কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন হয়েছিল, এবং যেখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় আসে কিন্তু এটাও, হ্যাঁ। পরেরটা 97 নম্বর কোশ্চেন বলছে, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ফার্স্ট সুপার কম্পিউটার ডেভেলপ ইন ইন্ডিয়া। তাহলে এটা টাফ কোশ্চেন নয়, এটা কিন্তু প্রচুর বার পরীক্ষায় কিন্তু তোমরা যারা WBPর পরীক্ষা দিতে যাবে সেখানেও কিন্তু এসেছে। মনে রাখবে পরম 8000। ঠিক আছে, পরম 8000 সঠিক উত্তর হয়ে যাবে কি পরম 8000। পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে, সহজ প্রশ্ন অনেকবার কিন্তু এসেছে, বাট প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। আচ্ছা, তোমরা একটু কমেন্টে জানাবে যে ফার্স্ট কম্পিউটার মানে কম্পিউটার কে আবিষ্কার করেছিল। ঠিক আছে, কম্পিউটারের জনক কাকে বলে তোমরা কিন্তু কমেন্টে জানিও। ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়? ফাদার অফ কম্পিউটার, ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয় তোমরা কিন্তু কমেন্টে জানিও। ইন হুইচ ইয়ার ডিড ইউনেস্কো ডিক্লেয়ার সাঁচি স্তূপ অ্যাজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? তাহলে বলছে ইউনেস্কো কবে সাঁচি স্তূপকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে ঘোষণা করেছে? 1989 সাল, 1989 সালে। তাহলে সাঁচিটা, প্রথম প্রশ্ন আসবে কোথায় অবস্থিত, সাঁচি স্তূপটা কোথায় অবস্থিত? MP, মধ্যপ্রদেশে অবস্থিত, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সাঁচি স্তূপকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছিল? 1989 সাল। এবং তোমরা নিশ্চয়ই জানো 1989 সালেই কিন্তু এই সুন্দরবন, ঠিক আছে, তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে কিন্তু, বায়োস্ফিয়ার, ঠিক আছে, রিজার্ভ হিসাবে ডিক্লেয়ার করা হয়েছিল। পরীক্ষায় আসে যে সুন্দরবনকে কবে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়, পরীক্ষায় এসেছে কিন্তু, খুব ইম্পর্টেন্ট। এবং মনে রাখবে 1987 সালে এই যে সুন্দরবনকে কি করা হয়েছিল না, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়েছিল, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যেহেতু অপশানে আছে আমি তাই কিন্তু বলে দিলাম। 99 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে হুইচ ভাইসরয় অফ ইন্ডিয়া ইনিশিয়েটেড দ্য ফরমেশন ইলেক্টেড লোকাল সেলফ গভর্নমেন্ট? বুঝতেই পারছো, লোকাল সেলফ গভর্নমেন্ট তোমার, এটা হচ্ছে লর্ড রিপন হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, লর্ড রিপন। এনাকে কি বলা হয়? দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়। পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, তিনি এই লর্ড রিপনকেই বলা হয়। এবং লর্ড রিপন, বুঝতে পারছো, যত ভালো কাজ সবই কিন্তু এই লর্ড রিপন করেছিল। ঠিক আছে, এবং তাকে বলা হয় বেনেভোলিয়ান ভাইসরয় বলা হয়। ঠিক আছে, এবং লর্ড লিটন মনে রাখবে সব উল্টা কাজগুলো করেছিল, যেমন হচ্ছে ভার্নাকুলার পেস অ্যাক্ট, ঠিক আছে, এগুলো সব লর্ড লিটনের কাজ। লিটন উল্টা কাজ করেছিল কিন্তু, হ্যাঁ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, 100 নম্বর প্রশ্ন। আচ্ছা, একটু এই 100 পর্যন্ত আজকে আলোচনা করে দিই। 100 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে রবার্ট হুক কি আবিষ্কার করেন? মনে রাখবে রবার্ট হুক তিনি কিন্তু কোষ আবিষ্কার করেছিলেন। কি কোষ? ওই জন্য বলা হয় তাকে কি না, ফাদার অফ, তোমার পরীক্ষায় এটা কিন্তু আসে যে আহ, এই কোষের জনক কাকে বলা হয়। ঠিক আছে, কোষের জনক কাকে বলা হয়? কোষ যেহেতু তিনি প্রথম আবিষ্কার করেছিলেন, যদিও তিনি মৃত কোষ বা কর্ক সেল আবিষ্কার করেছিলেন, কর্ক সেল। ঠিক আছে, কর্ক সেল তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন, মৃত কোষ। তোমরা কমেন্টে জানিও জীবিত কোষ, ঠিক আছে, জীবিত কোষ কে আবিষ্কার করেছিলেন তোমরা কিন্তু কমেন্টে জানিও, পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, জীবিত কোষ কে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, আজকে এখান পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের এই ক্লাসটা অনেকটা উপকারে এসেছে। আমি নেক্সট আবার পরের দিন বাকিগুলো কিন্তু এই 101 থেকে কিন্তু আলোচনা করব। আজকে এখান পর্যন্ত, নেক্সট আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।